সবাইকে আসসালামু আলাইকুম। আমি আসলে প্রথমেই বলতে চাই আজকে যারা এখানে এসেছেন আমাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আমাদের সিনেমা সংশ্লিষ্ট সিনেমার বাইরে যারা আছেন, আর আসলে সিনেমা নিয়ে বলতে গেলে আমার ফার্স্ট রিলিজ মুভি হচ্ছে ইস্পানি আরজাল স্যারদের সাথে, এবং আমি আমাদের কাছে আসলে খুবই কৃতজ্ঞ যে আমি আবার ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছি আফটার মাই মুভি রিলিজ, এবং সেটাও তাদের হাত ধরে। এবং আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের নতুন ছবি নতুন প্রডিউসারকে, যিনি এমন একটি সময় আবার ছবি প্রযোজনা করতে ইচ্ছা পোষণ করেছেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার এবং রোশনের জন্য দোয়া করবেন, যাতে আমরা ভালোভাবে এই ছবিতে কাজ করতে পারি এবং আপনাদের সবার আশা পূরণ করতে পারি। ধন্যবাদ। চমৎকার বলেছে। নায়িকারা তো কথা বলতে পারে কম সামনাসামনি, কারণ বিশেষ করে চলচ্চিত্রে ডাবিং প্রথার কারণে প্রমোট করে করে তারপর তারা অভিনয় করে থাকেন, যতটুকু আমি জানি। কারণ আমিও একজন নির্মাতা, কিন্তু ছোট পর্দায় রাখি। যাক, ভালো বলেছেন অধরা। এবারে বক্তব্য রাখবেন এই চলচ্চিত্রের যিনি নায়ক চরিত্রে অভিনয় করবেন, কেন্দ্রীয় চরিত্রে, মূল চরিত্রে রোশন। অনেক হ্যান্ডসাম একটি ছেলে রোশন। আসসালামু আলাইকুম। কৃতজ্ঞতা সবাইকে। সাউন্ড একটু বেশি শোনা যাচ্ছে, এখন ঠিক আছে? সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথিদের। এখানে বেশ আমাদের ইতিহাস ঘাটলে দেখা যাবে বেশ কিছু সুপারহিট ছবি। সুপারহিট আসলে ভুল হবে, মানে সুপারহিট থেকে অনেক বেশি কিছু যদি সেটার বিশেষণ দিয়ে বিশেষায়িত করা যায়, তাদেরকে বিশেষায়িত করতে হবে। স্যারদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এখানে উপস্থিত থাকার জন্য। আর এখানে যারা মঞ্চে আছেন, স্পেশালি আমার বাবা, আমি কখনো আমার বাবাকে কোনো প্রোগ্রামে নিয়ে যেতে পারি না। উনি আখাউড়া পৌরসভার চেয়ারম্যান ছিলেন, মেয়র ছিলেন টানা 30 বছর। আজকে আমি আমার বাবাকে জোর করে নিয়ে এসেছি, আজকে একটা প্রোগ্রামে এসেছে, আপনাকে থাকতেই হবে। দেন আর বাকি যারা সবাই আছেন আমার সাংবাদিক ভাই, সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং। এই ছবিটি নিয়ে প্রথম যখন ইসমাইল ভাইয়ের সঙ্গে আমার একটা মিটিং হয়েছিল, তখন গল্পের একটা আবশ যখন আমাকে দিয়েছিলেন, একটা সিনেমা আমাকে নিয়ে বানাতে চান, সেটার প্রথম হয়তো কলটা যায় আজিজ ভাইয়ের কাছে, তারপর ইসমাইল ভাই আমার ফোন নাম্বার নিয়ে আমাকে একটা ফোন দেন। আমি সত্যিকার অর্থে ভাইয়ের প্রচুর ছবি দেখেছি, অনেক অসংখ্য ছবি নির্মাণ করেছেন, ভালো ভালো সিনেমা নির্মাণ করেছেন। প্রথমবার যখন লাস্ট যে ছবিটা রিলিজ হয়েছিল, ওটার পরে বেসিক্যালি ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছে। তখন আমি চাচ্ছিলাম যে ভাইয়ের সঙ্গে একটা কাজ করি, কারণ হয়তো অনেকে বলে থাকেন যে আমি কেন শুধুমাত্র জাজ মার্কেটিংটাতে কাজ করি। বেসিক্যালি বাইরে কাজ করার ইচ্ছে আমার শুরু থেকে ছিল, এবং একটা উদাহরণ হয়তো আছে যে জাজের সঙ্গে একটা বাইন্ডিংস আমার আছে, আমি বাইরে কাজ করতে পারি না। অ্যাকচুয়ালি আমি ইন্ডাস্ট্রি নায়ক, সেটা আমি বারবার বলতে চাই, আমি হচ্ছে ইন্ডাস্ট্রি নায়ক। একটা টেক কেয়ারে সবাই থাকে, হয়তো আমি একটা কেয়ারের মধ্যে আছি, বাট আমি সবার জন্য কাজ করছি এবং করতে চাই, এবং সেটা আমি প্রুভ করতে চাই। এবং এই ড্রিম কাজ ছবির মাধ্যমে আমার ছবি রিলিজ হচ্ছে 3টা। এর মধ্যে একটি ছিল যৌথ প্রযোজনা রক্ত, তারপর একটি ছবি ছিল দেশীয় প্রযোজনা, সেটা হচ্ছে ধাত্রী, এবং একটা ইন্ডিয়ার ছবি বলেছিল, সেটা হচ্ছে ককপিট। এবং আমার বেপরা ইনশাআল্লাহ সামনে মুক্তি পাবে ঈদে অথবা পয়লা বৈশাখে একটা প্ল্যানিং আছে। তো যাই হোক, আমি সবাইকে অনুরোধ করবো যে এই কাজটির পাশে আমাদের সবাইকেই থাকতে হবে, যারা প্রিন্ট মিডিয়াতে আছেন, যারা ইলেকট্রনিক মিডিয়াতে আছেন, যারা একটা ভালো কাজ আমরা উপহার দিতে পারি। এবং সিনেমা শুরু থেকে শেষ মাঝখানে প্রচারণার সময় আপনাদের সহযোগিতা আমাদের খুব বেশি প্রয়োজন পড়ে, কারণ এমন অনেক প্রচুর সিনেমা হয় যেগুলো দর্শকের কাছে আমরা পৌঁছাতে পারি না। ভালো ভালো সিনেমা নির্মাণ করে, কিন্তু পরবর্তীতে রিলিজের পর আমরা সবাই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই, কারণ আসল কিন্তু আমরা দর্শকের কাছে পৌঁছাতে পারে না। দর্শক সেই পরিমাণে আগে যে সময়টা ছিল সেই সময়ের মতো এখন এসে ওরা আমাদের সিনেমাটা দেখছে না। আমরা চাইবো যে আপনারা সবাই আমাদের পাশে থাকেন, আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে সিনেমা দেখতে যাবেন। স্পেশালি সিনেমাটা তো অবশ্যই দেখতে যাবেন, শুধু এটা নয়, এর বাইরেও যত সিনেমা আছে সবগুলো দেখার জন্য আপনি ইন্সপায়ার করেন মানুষকে, মানে ফেসবুকে পোস্ট দিয়ে, ফোন দিয়ে, যাদেরকে যেভাবে পারেন
সেভাবে আলোচনায় রেখে আমাদের সিনেমাটাকে আমরা এগিয়ে নিয়ে যাবে এতটুকু প্রত্যাশা রাখবো। এবং আমাদের ড্রিঙ্কারের নায়িকা অধরা, তার সঙ্গে আমার প্রথম কাজ করা হচ্ছে, বেশ কিছু ও কাজ করেছে, খুব ভালো লেগেছে আমার কাজ থেকে। আর ইসমানে আরবে আছে, দুই ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সাধারণ সম্পাদক জায়েদ খান, আমি সবাইকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। দুজনের নাম, প্রথমেই একজন ইস্পাহানি। আমরাও আপ্রাণ চেষ্টা করব একটি সুন্দর সময় উপযোগী চলচ্চিত্র নির্মাণ করতে। আজকের এই অনুষ্ঠানে পরিচালক হিসাবে ওদের জন্য রইল আমাদের অভিনন্দন এবং দোয়া। প্রিয় সাংবাদিক ভাইরা, আজ আমাদের সিনেমা ব্যবসা খারাপ, তা অনেকগুলো কারণ। অনুরোধ, আপনারা আমাদের ছবিগুলোকে প্রচারণে একটু সাহায্য করবেন। আমি মনে করি চলচ্চিত্র নিয়ে আপনাদের পজিটিভ লেখাগুলি দর্শককে হলমুখী করতে অনেক সাহায্য করবে। সবশেষে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি এখানে শেষ করছি। এখন বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। উপস্থিত সুধীবৃন্দ, আজকে এই অনুষ্ঠানে আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এরকম অনুষ্ঠানে উপস্থিত যখন একটু বেশি থাকে ভালো লাগে, এবং যখন হলে উপস্থিতি আরও বেশি থাকে তখন আরও অনেক বেশি ভালো লাগে। দর্শকদের অনেক কমতি এখন আমাদের, জানি না দর্শক সংখ্যা অনেক কমে যাচ্ছে আমাদের, এটাকে আমাদের বাড়াতে হবে। এজন্য প্রচার তো অবশ্যই আছে, আরও বেশি বেশি যেগুলো প্রয়োজন সেখানে আমাদের অনেক কিছুরই ঘাটতি এখন। সবচেয়ে প্রথম বলতে গেলে আমাদের একটা সিনেমার মূল প্রাণ যেটা বেস, সেটা হচ্ছে গল্প। একটি ভালো গল্প ছাড়া একটি সিনেমা তৈরি করা যায় না। একজন পরিচালক যত চেষ্টাই করুক, একজন শিল্পী যত চেষ্টাই করুক, গল্পটি যদি আবেদনময়ী না হয়, দর্শকের যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে সেই ছবিটি আসলে মুখ থুবড়ে পড়ে যায়। সুতরাং এই গল্পের ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে। আমরা শিল্পী হান করি, আমরা এখন আমার মনে হচ্ছে যে আমাদের আসলে লেখক, আমাদের গল্পকার যারা, আমাদের হান করতে হবে। আমাদের সুন্দর সুন্দর গল্প দেওয়ার জন্য আমাদেরকে ওইরকম প্রতিযোগিতার আয়োজন করতে হবে, করে ভালো গল্প আমাদেরকে সংগ্রহ করতে হবে। যাই হোক, ড্রিম গার্ল এমনই একটি আমাদের কল্পনার, আমাদের একটা গল্প, আমাদের একটা ড্রিম বলা চলে পরিচালক হিসাবে। তো এই একটি স্বপ্ন নিয়ে আমরা এসেছি একটি ছবি বানানোর জন্য। আমাদের প্রচেষ্টা থাকবে সর্বাত্মক আমরা একটি ভালো ছবি নির্মাণ করব। এই জন্যে এই সময়ে, মানে এখনকার সময়ে যে নায়ক সে হচ্ছে রোশন। আমি মনে করি যে রোশন অনেক ভালো করবে, তার অনেক পজিটিভ দিক আছে। তার ছবিগুলো মানে কি অংশ আমি দেখেছি, তার যে যতটুকু কাজ আমি দেখেছি আমার কাছে ভালো লেগেছে। নতুনদের আগুয়ান যত শিল্পী আছে তার অনেক পজিটিভ মনে হচ্ছে আমাকে তাকে। সুতরাং আমার মনে হয় এই ছবিতে মন প্রাণ ঢেলে সে কাজ করবে। এবং এই প্রমোশন আমি মনে করি যে ইলেকট্রনিক্স মিডিয়া বা সাংবাদিক ভাইরা যেমন আমাদের পাশে থাকবেন, আমাদের শিল্পীদেরও পাশে থাকতে হয়। বহির্বিশ্বে দেখা যায়, বিশেষ করে ইন্ডিয়াতেই দেখা যায়, একটা ছবির প্রমোশনের জন্য শিল্পীরা কত পরিশ্রম করে। তারা সবসময় প্রত্যেকটি অনুষ্ঠানে, প্রত্যেকটি জায়গায় তারা তাদের সময় দেয়। সুতরাং আমাদের শিল্পীদেরও এই সময়টুকু দিতে হবে, না দিলে আমাদের প্রচারণায় আমরা এগিয়ে যেতে পারবো না। সুতরাং পরিশেষে সবার কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা দোয়া করবেন আমরা যেন সুন্দর করে ছবিটি নির্মাণ করতে পারি, সময় উপযোগী একটি চলচ্চিত্র নির্মাণ করতে পারি। এবং এই জন্যে আপনাদের দোয়া এবং আপনাদের আশীর্বাদ আমার কাম্য রইল। বেশি কথা বলবো না, এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। না হয় ছবি তৈরি হবে, ছবি চলবে না। তাহলে হয়তো দেখা গেল বাংলাদেশে মুক্তি দেওয়ার 15 দিন পরে সেই ছবি চলে যাবে দেশের বাইরে, দেশের বাইরে চালাবে। সেখানে ফেসবুকে পোস্ট দেখবেন যে এই ছবিটি কানাডায় 200 শো, আমেরিকাতে 300 শো, কিন্তু আমার বাংলাদেশের দর্শকরা কিন্তু ছবি থেকে যে ছবিটি দেখা থেকে মানে আজকে
ইস্পাহানি এবং আরিফ ভাই দুইজনের কাছেই আমাদের ঘরের হিরো। আমরা আমরা যাকে তৈরি করেছি সেই হিরোকে এখানে দিয়ে আমরা এটাই প্রমাণ করেছি জাজ কোনো নায়ক নায়িকা ঘরে রেখে দেয়নি, সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। আজকে ইন্ডাস্ট্রিতে যত নায়ক নায়িকা আছে যারা করতেছে এরা জাজের থেকেই এসেছে। সো রওশন এই ছবিতে ভালো করবে এবং এই ছবির উত্তরোত্তর সাফল্য কামনা করি, এবং এই ছবির সাথে যে প্রডিউসার আসছেন তাকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। এবারে বক্তব্য রাখবেন বিশিষ্ট চলচ্চিত্র একজন অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত জনপ্রিয় চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান। সোহানুর রহমান, আমি একটু জোরে করে দিই তার জন্য। আজকে আমার অনেক বেশি আনন্দ লাগছে, কারণ হল ভর্তি দর্শক। যদি সবাই অতিথি এরকম দর্শক যদি প্রতিটা দিন প্রত্যেকটা সিনেমা হলে এইভাবে পরিপূর্ণ থাকে, তাহলে কি ড্রিম গার্ল টাকা উঠাতে কষ্ট হবে? ড্রিম গার্ল ব্যবসা করতে কষ্ট হবে? কষ্ট হবে না। আমার মনে হয় আরিফ ইসমাইল এমনই একটা কাজ করবে, এমনভাবে ছবিটি বানাবে যে প্রত্যেকটা দিনই দর্শক প্রতিটা সিনেমা হলে এভাবে উপচে পড়বে, এভাবে উপচে পড়লে দর্শকের ব্যবসা। একটা জিনিস যেটা আরিফ যেটা বলে গেছে যে আসলে ছবি বানানোর জন্য এখন সবচেয়ে বড় যেটা প্রয়োজন একটা ভালো গল্পের। এখন কিন্তু আমাদের দেশ মানে বেশ কিছুদিন যাবত আমাদের দেশে যে কালচারটা চলছিল, যে কালচারের কারণে আমাদের দেশের ছবিগুলো একের পর এক মার খাচ্ছে, যে একটা ভারতীয় মাদ্রাজি একটা কালচার এসে এমনভাবে আমাদের নিজস্ব কালচারটাকে ধ্বংস করে ফেললো, যে কারণে কিন্তু দর্শক হল বিমুখ হয়ে গেল। কারণ এখন আমি মোবাইলে দেখতে পাচ্ছি, মোবাইলে ইউটিউবে গেলে আমি দেখতে পাই আমি বাইরে যে কোনো ছবি, সেই ছবি আবার হলে বসে কেন দেখবো? এখনো এর মধ্যেও কিছুদিন আগেও কিন্তু এই যে পোড়ামুল 2 জাজ মাল্টিমিডিয়া যে পোড়ামুল 2 বানিয়েছিল আমাদের দেশীয় গল্প, এবং সেই গল্পটাকে এত সুন্দরভাবে উপস্থাপনা করেছিল, সেই কারণে কিন্তু সেই ছবিটা প্রচন্ডভাবে এত বাজার খারাপের মধ্যেও প্রচন্ড ব্যবসা করেছে। তেমনি ভাবে আয়নাবাজি, তেমনি ভাবে আরো অনেক বেশ কয়েকটি ছবি, যে যদি একদিন, বেশ কয়েকটি ছবি কিন্তু এখন ব্যবসা করছে। তো সেটার জন্য গল্পের প্রতি এবং প্রত্যেকটা ছবি যাচাই করে দেখা যাচ্ছে যে গল্পগুলো আমাদের দেশীয় হতে হবে, আমাদের কালচারের হতে হবে, আমাদের সমাজে যে সংস্কৃতিটা আমরা লালন করে এসেছি, যে সংস্কৃতিতে আমরা ছোট থেকে বড় হয়েছি, সেই সংস্কৃতিটাকে ফিরিয়ে আনতে হবে। আমি ছবি দেখবো, আমি সিনেমা হলে ছবি দেখে আমি গল্প করে এই গল্পটা কাউকে বলতে পারবো না, কারোর কাছে শেয়ার করতে পারবো না, সেরকম ছবি বানালে ছবি চলবে না। ছবি বানানোর জন্য অবশ্যই আমাকে ছবি দেখে ছবিতে আনন্দ নিতে হবে, দুঃখ নিতে হবে, কষ্ট নিতে হবে, সবকিছু দেখে আমি যে আমার বন্ধুর সাথে, আমার বাবা মার সাথে, আমার ভাই বোনদের সাথে আমি যখনই আলোচনা করতে পারবো, তখনই কিন্তু একটি ছবি হিট হয় এবং দর্শকরা ঘুরে ঘুরে সিনেমা হলে বারবার সেই ছবিটা দেখতে যায়। যাই হোক, সবচেয়ে বড় কথা যে প্রযোজক এই ছবিটি এখন নির্মাণ করছে তাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের এই দুর্দিনের বাজারে উনি এগিয়ে এসছেন এবং উনি যেন ওনার টাকা ফিরে পান এবং উনি যেন উনি লাভবান হতে পারেন, উনি যেন আরো অনেক অনেক ছবি বানাতে পারেন, তার জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনারা সকলে চেষ্টা করুন আমাদের চলচ্চিত্রের বাজাতে, সবাই মিলে আমাদের বাংলাদেশের ছবি সিনেমা হলে গিয়ে প্রতিটা হলে হলে প্রত্যেকটা ছবি দেখার চেষ্টা করুন। আর শিল্পী দুজনের কথা বলতে হয়, আমার অত্যন্ত প্রিয় শিল্পী হচ্ছে নওশাদ। নওশাদকে আমার নিজের খুব ভালো লাগে, আমারও খুব ইচ্ছে আছে আমি হয়তো নওশাদকে নিয়ে খুব শীঘ্রই একটা ছবি করব। তো নওশাদকে আমার অতিরিক্ত পছন্দের, ও যেমনি ভদ্র তেমনি অমায়িক, ওর ব্যবহার সবকিছু মিলিয়ে আমি ওর বাবাকে দেখে বলছিলাম নওশাদের সাথে তোর বাবার সাথে মিলে না, ওর বাবা দেখতে কালো, ও কিন্তু ফর্সা। সে বললাম যে বাবার সাথে
ছেলে কিন্তু মিল নাই। কিন্তু তারপরে আমি বলি নওশান কিন্তু এদেশের এমন সময় এসে চলচ্চিত্রে এসছে যখন চলচ্চিত্রে খুব দুর্দিন যাচ্ছে। না তার আগে যদি চলচ্চিত্রে আসতো তাহলে নওশান কিন্তু এতদিনে আমাদের বাংলাদেশের সুপারস্টার হতে পারত। আমি আশা করব নওশান অনেক ভালো ছবি করবে, রওশন অনেক ভালো ছবি করবে, আলিম ইসমাইল ওদেরকে যে ভালো কাজ করাবে। তেমনি ভাবে আমাদের নায়িকা অধরা খানও নতুন একটি ছবি রিলিজ হয়েছে এবং সেও চেষ্টা করবে এবং আগামীতে ইনশাআল্লাহ অধরা খান ভালো ভালো ছবি আরো করতে পারবে এবং সেও আমাদের চলচ্চিত্রের বাজারটাকে অনেক ভালো ছবি উপহার দিয়ে চলচ্চিত্র শিল্পটাকে উন্নত করবে। এবং তাদের প্রতি একটাই অনুরোধ, চলচ্চিত্র শিল্প বাঁচাতে হলে সবাইকে অনেক বেশি সিনসিয়ার হতে হবে, প্রতিটা ক্ষণ প্রতিটা সময়কে কাজে লাগাতে হবে। আমাদের এখন আর টাকা পয়সা নষ্ট করে সময় নষ্ট করার প্রয়োজন নেই, প্রয়োজন হবে না, নষ্ট করা যাবে না। যাতে যত কম খরচে ছবি নির্মাণ করে ছবি ব্যয় উঠিয়ে আনা যায় সেই ব্যবস্থা করতে হবে। ইনশাআল্লাহ আগামী 1 বছরের মধ্যে আমাদের চলচ্চিত্র আবার একটা আকাশ ছবি ব্যবসা সফল ছবি পাবে ইনশাআল্লাহ। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। এটাই ভালো ভাবছিলাম যে অন্তত মিষ্টির একটা প্যাকেট থাকলেও খুশি হবো, যার সেটা সবই পেলাম। এই জন্য সবাইকে ধন্যবাদ। যে মঞ্চ উপবিষ্ট আমার শ্রদ্ধেয় গুরুজন জাহান চরিত্র আছে, স্বর্ণ মন্তজুর আকবর এবং অন্যান্য যারা আছে, শামসুল আলম, সবাইকে আমার শুভেচ্ছা শ্রদ্ধা এবং ভালোবাসা। ড্রিম গার্ল ছবিটির মহরত আলিফ ইসমাইল আলিফ জাহান দুজনই আছে, জুটিটা ভাঙে নেয়, এটা অক্ষয় জুটি। এই জুটিটি মানে মনে হয় যেন দুটি হাত একটি দেখে নেয়, একটা যেদিকে যে আরেকটা সেটাকে তাল দেয়, এরকমই আর কি। এটি সত্যি একটু ভালো লাগে আমাদের কাছে যে মানুষের মধ্যে সম্প্রীতিটা যদি আমাদের চলচ্চিত্র থাকতো, যে আমরা কেউ কাউকে ঠকাবো না, কেউ কারোর সাথে প্রতারণা করবো না, কিংবা কেউ কাউকে কষ্ট দিব না, এরকম একটি মানসিকতা একটা সময় আমাদের চলচ্চিত্রে ছিল। এটি যেদিন থেকে নষ্ট হতে শুরু করলো সেদিন থেকে আসলে আমাদের চলচ্চিত্রে বলা যায় যে এক ধরনের অবক্ষয় হতে শুরু হলো এবং সেই অবক্ষয়ের ধারাবাহিকতায় আজ আমরা বলা যায় যে ঢুকে বেঁচে আছি। বাস্তবতা হচ্ছে এটাই। তো তারপরেও চলচ্চিত্র হয়, যারা চলচ্চিত্রে প্রযোজক হন, যারা অর্থ বিনিয়োগ করে, আমি বলবো যে এটি একটি বিশাল সাহসী পদক্ষেপ তাদের জন্য। কারণ এই সময়ে যারা চলচ্চিত্রে অর্থ বিনিয়োগ করে সত্যি তারা শুধু সাহসী না, দুঃসাহসী কাজ করে। এবং একটু আগে এসে স্বর্ণের কথা শুনছিলাম যে চলচ্চিত্রে খরচ কমানো, আসলে চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য অনুযায়ী যতটুকু লাগে ততটুকু খরচ করতেই হয়। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে অপচয় করি, অনেক ক্ষেত্রে আমরা যে যা পারিশ্রমিক না তার চেয়ে বেশি নেবার চেষ্টা করি এবং অনেক ক্ষেত্রে আমরা কাজে ফাঁকি দিই, সময় মতো কাজ করি না। যদি করি, যদি আমাদের একটি চলচ্চিত্র নির্মাণে যদি আমরা সময় মেনে চলি, সেক্ষেত্রে কমপক্ষে আমাদের 30টা সিট বাঁচানো সম্ভব। এবং তাতে দেখা যায় যে বর্তমানে একটা দিন শুটিং করতে গেলে একদম কমপক্ষে 1 লাখ টাকা লাগে। কখনো কখনো এটি যদি রিকুইজিশন বেশি থাকে, শুটিংয়ের আয়োজন বড় হয়, আরো বেশি হয়। একটি চলচ্চিত্র থেকে আমরা ইচ্ছা করলে সম্মিলিতভাবে প্রায় 25 থেকে 30 লাখ টাকা কমাতে পারি। এটি আমার বিশ্বাস। সত্যি ভালো চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে আমরা যেখানে দেখি যে আমাদের চলচ্চিত্রে পয়সা আমরা কম পাচ্ছি প্রেক্ষাগৃহ থেকে, কিন্তু খরচ আমাদের দিন দিন বেড়ে যাচ্ছে। একজন শিল্পী সে কখনোই বুঝছে না যে তাকে যে টাকাটা প্রযোজ্য দিচ্ছে এটি তার লোকসান হবে, এটি ভেবেও দিচ্ছে তার কাজে আমি যেন একটু কম নেই, যাতে বাস্তবসম্মত একটা পারিশ্রমিক আমি দাবি করি এবং আমি যেন সত্যি সত্যি সিনসিয়ারলি ভদ্রলোকে কাজ করি।
একটা সময় এরকম ছিল যে কোনো কারণে একজন শিল্পী যদি 1 ঘন্টা দেরিতে আসতেন কিংবা কোনো কারণে শিল্পী সত্যি সত্যি অসুস্থ হতে, আমি সাংবাদিকতা জীবনে আমি দেখেছি, আমি তখন চলচ্চিত্র নির্মাণ শিল্প নেই, আমি দেখেছি সেই শিল্পী অনেক লজ্জায় ভুগতেন কিংবা এক ধরনের অপরাধ বোধে ভুগতেন যে তার কারণে আজকে প্রযোজকে এই ক্ষতিটা হয়েছে, এবং তিনি সেই শিল্পী সেটি পুষিয়ে দেওয়ার জন্য নিজ উদ্যোগে, এমন আমি দেখেছি নিজ উদ্যোগে অন্যান্য শিল্পীদের সঙ্গে কথা বলে তার সহশিল্পীদের সঙ্গে শিডিউল অ্যারেঞ্জ করে দিয়েছে। এরকম আমি দেখেছি, আমার জীবনে দেখেছি আমি। কিন্তু সেই সহানুভূতিটা, সেই সহানুভূতিটা, সেই ভালোবাসাটা নাই। আমি যে কথাগুলো বলছি প্রযোজক নিরুৎসাহিত হতে পারে, কিন্তু বাস্তব এটাই যে এখন প্রযোজককে বাঁচানোর মতো মানসিকতা আমাদের খুব কম জনের মধ্যে আছে। আমরা ভুলে যাই যে এই প্রযোজক যদি বেঁচে থাকেন, এই প্রযোজক যদি দেখেন যেখানে সততা আছে, লস হয়, হতে পারে ব্যবসা আসলে কম বেশি লস হয়, কিন্তু যখন দেখেন যে সততা নাই কিংবা তার ব্যবসায়িক টাকা যেখান থেকে আটকে উঠে আসবে সেখানে কোনো নিয়ম শৃঙ্খলা নাই, তখনই তিনি আঘাতপ্রাপ্ত হন, তখন তিনি সিদ্ধান্ত নেন এই অরাজকতার দেশে তিনি আর থাকবেন না। এই হচ্ছে বিষয়। কাজেই আমরা এই ড্রিম গার্ল ছবির সাফল্য যেমন কামনা করি, তেমনি কামনা করি এই ছবিটির সঙ্গে যারা জড়িত আছেন প্রত্যেকে, একদম প্রোডাকশন বয় থেকে পরিচালক পর্যন্ত সবাই তার নিজের সর্বোচ্চ শ্রম দিয়ে, সততা দিয়ে, একনিষ্ঠতা দিয়ে এবং ভালোবাসা দিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করবেন। এই চলচ্চিত্র নির্মাণের সহযোগিতা করবে, আমি মনে করি তাহলেই চলচ্চিত্রটা ব্যবসা করবে। যেখানে অসততা আসছে, একটা কথা আছে না গ্রামে, যে গাছের লেবু চুরি হয় সেই গাছের লেবু আর ভালো হয় না। তার কারণটা কি? কারণটা হচ্ছে যে যেখানে অসততা ঢুকে যায়, যেখানে চৌর্যবৃত্তি ঢুকে যায়, কিংবা যেখানে কর্মের প্রতি ভালোবাসা থাকে না, সেই কর্ম কোনোদিনই সফল হতে পারে না। এটি আমার দৃঢ় বিশ্বাস, আমার দেখা এবং আমার অভিজ্ঞতা থেকেই বলছি। কাজে আমি এই ড্রিম গার্ল ছবির শুভকামনা করছি, সেই সাথে আমি প্রযোজকের সাফল্য কামনা করছি এবং প্রযোজককে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি চলচ্চিত্র নির্মাণ করছেন এবং রসনের সাফল্য কামনা করি। আমার মনে হয় চলচ্চিত্রে অভিনয় করার ব্যাপারে রসনের সাথে আমার প্রথম কথা হয়েছিল, তারপরে ও একই দিনে যাদের গেছিল আজিজ সাহেবের সাথে কথা হয়, তারপরে অভিনয় করার জন্য আমার সেই চলচ্চিত্র নির্মাণ করা হয় নাই। ওর সঙ্গে আমি যখন বসি, সেটা কোথায় বসেছিলাম, বেলি রোডের একটা রেস্টুরেন্টে। হ্যাঁ, আমরা দুজনে কথা বলেছিলাম এবং ওকে দেখে আমার প্রথমে ভালো লাগছিল এবং বলেছিলাম যে ভালো করবে। যাই আশা করি এই ছবিতে ভালো করবে। আর অধরা ইতিমধ্যেই অনেকের কাছে অধরা হয়ে গেছে এবং অনেকের মন জয় করছে এবং অনেকের ড্রিম গার্ল হয়ে গেছে, তাই না? আরেকের হাসি দেখে সেটা বোঝা যাচ্ছে। কাজেই অধরার সাফল্য কামনা করি, চলচ্চিত্রের সাফল্য কামনা করি এবং জন্টু ভাই আছে, আমি বলবো যদি দোয়া করবেন, আমার দোয়াই সবার জন্য কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে, আমার শুভেচ্ছা এবং সাফল্য কামনা করছি। সকলে ভালো থাকবেন সবাই। চলচ্চিত্র যেন আমরা সবাই দেখি, আমি দর্শক হিসেবে বলছি, আমরা যেন সবাই হলে যে ছবি দেখি। আমাদেরও তো কিছু চাওয়া থাকতে পারে। আমরা চাই বাস্তবতার নিরিখে, সময়ের প্রয়োজনে, সময়ের চাহিদায়, প্রাসঙ্গিকতা বিবেচনা করে, পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে আমাদেরকে ছবি নির্মাণ করতে হবে। কারণ হাতের মুঠোয় এখন সব, আমরা সবই দেখতে পাচ্ছি। ইউটিউব সার্চ দিলেই দেশে বিদেশে সমস্ত ছবি দেখা যাচ্ছে। আরও অ্যাপস চলে আসছে যেগুলোতে এখন ছবি পাওয়া যায় মোবাইলে, আমরা ইচ্ছা করলে ঘরে বসে ছবি দেখতে পারি। সেই ছবির সাথে কম্পেয়ার করে, তুলনা করে আপনারা যেন ছবি নির্মাণ করেন, তাহলে আমরা হলে যাব। ছবি দেখে মজা পাবো, ছবি দেখে আনন্দ পাবো, দর্শকরাও হলে যাবে। যাক, যদিও আমার উপস্থাপকের ভূমিকায় আজকে আমি এই কথা বলার কথা না, তারপরও আমি আমার মনের কথাটা বললাম। কারণ আমি একসময় প্রচুর ছবি দেখতাম হলে যে। আমার বাড়ি গাজীপুর, সেই সূত্রে আমি ক্লাস ফাঁকি দিয়ে আমি শালনা ন্যাশনাল পার্কে চলে যেতাম শুটিং দেখার জন্য। তখন ঘোড়া দৌড়াতে সোহেল রানা, ইলিয়াস কাঞ্চন, রোজিনা, তারপরে আরেকজন নায়িকা ছিলেন সুলতানা, দেখেছিলেন প্রবীণ মিত্র, ওনাদেরকে দেখতাম, যেতাম স্কুল পালিয়ে ছবিও দেখেছি। জীবনের প্রথম দেখেছি
একদম প্রথম সিরিয়ালে বসে টাকা দিয়ে ছবি দেখবো, পিছনে কেন সামনে বসে দেখি। সেই ছবির নায়ক ছিল চিত্রনায়ক আলমগীর। ঘোড়া যখন আমার উপরে এসে পড়বে, আমার ধারণা ছিল যে এগুলো কিভাবে ভিতরে ঢুকলো। যাক, সে কথা যাই, এগুলো আসলে মনে পড়ে গেলে চলচ্চিত্রে সংশ্লিষ্ট বলেই কথাগুলো বললাম। এবারে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের অঘোষিত প্রধান অতিথি, যাকে আমার প্রধান অতিথি ঘোষণা করিনি, কিন্তু আসলে উনি প্রধান অতিথির যোগ্য। কারণ আমরা যখন ছোটবেলায় রেডিওতে ছবির কমার্শিয়াল শুনতাম, যিনি একাধারে পরিচালক, গীতিকার, সঙ্গীত পরিচালক, অনেক কিছু ছিলেন। কোন নামে বলবো অনেকে, কোন বিশেষণ তাকে আমরা দেব? কাহিনীকার, সংলাপ রচয়িতা, তিনি হচ্ছেন দেলোয়ার জাহান ঝন্টু, যিনি একসাথে অনেকগুলো ছবি পরিচালনা করেছেন, সেটাও জানেন।